পড়ে শোনাচ্ছি এডওয়ার্ড ডব্লিউ সাইদের বিখ্যাত বই ওরিয়েন্টালিজম। বইটির আজ 10ম পর্ব। এই পর্বে থাকছে দ্বিতীয় অধ্যায়ের আরেকটি ভাগ। এর শিরোনাম তীর্থযাত্রী ও তীর্থযাত্রা, ব্রিটিশ ও ফরাসি। প্রাচ্যে অবস্থানকালে প্রতিটি ইউরোপীয় পর্যটক ও প্রবাসীকে নিজেকে রক্ষা করে চলতে হয় অঞ্চলটির অস্থির প্রভাব বলয় থেকে। প্রাচ্য বিষয়ে লিখতে গিয়ে যথারীতি একে নিয়ে পুনরায় পরিকল্পনা সাজাতে হয়, চিন্তা পুনর্বিন্যস্ত করতে হয় লেনের মতো ব্যক্তিত্বকেও। প্রাচ্যদেশীয় জীবনের খামখেয়ালি প্রকৃতি, বিদঘুটের দিনপঞ্জি, অচেনা পরিসরগত বিন্যাস, হতাশাব্যঞ্জক অদ্ভুত ভাষাসমূহ, বিকৃত মনে হয় এমন নৈতিকতা ইত্যাদি অনুপুঙ্খ বিষয়াদি ধারাক্রমে স্বাভাবিক ইউরোপীয় গদ্যরীতিতে প্রকাশিত হওয়ার সময় উল্লেখযোগ্য রকম হ্রাস পায়। প্রাচ্যের প্রাচ্যায়নে লেইন প্রাচ্যের কেবল সংজ্ঞাই প্রদান করেন না, এর সম্পাদনাও করেন। তিনি এর থেকে তার সহানুভূতি সরিয়ে নেন। এছাড়াও যেসব উপাদান ইউরোপীয় সংবেদনশীলতায় গোলযোগ সৃষ্টি করতে পারে সেগুলোও বর্জিত হয়। কোনো কোনো ক্ষেত্রে মনে হয় প্রাচ্যের যৌন সংযম আঘাতপ্রাপ্ত। প্রাচ্যের সব কিছু, বিশেষত লেইনের মিশর, ছড়িয়ে দেয় বিপজ্জনক যৌনতা, মাত্রাতিরিক্ত সঙ্গমের স্বাধীনতা, স্বাস্থ্য বিষয়ক রীতিনীতি ও ঘরোয়া পরিবেশ হুমকিগ্রস্ত করে। তবে যৌনতা ছাড়া অন্য হুমকিও ছিল। প্রাচ্যে যে কেউ সহসাই মুখোমুখি হতে পারে অকল্পনীয় প্রাচীনতা, অমানবীয় সৌন্দর্য বা অসীম দূরত্বের। এগুলো যেহেতু ভাবনা এবং লেখার বিষয়, প্রকৃত অভিজ্ঞতায় পরীক্ষিত নয়, তাই কেউ সরল মনে এগুলো প্রয়োগের চেষ্টাও করতে পারে। বায়রন ও হুগোতে প্রাচ্য একরকম মুক্তি, প্রকৃত সুযোগের স্থান, যার মূল সুরটি বাজে গোয়েটের হেজিরে। উত্তর পশ্চিম ও দক্ষিণ খণ্ডবিখণ্ড, বিস্ফারিত সিংহাসন, সাম্রাজ্য কাঁপছে আজ। উড়ে যাও আসল প্রাচ্যে, নাও পূর্বপুরুষের হাওয়ার আস্বাদ। প্রত্যেকেই প্রাচ্যে ফিরে যায়। ওখানে বিশুদ্ধতা, ন্যায়ের বৃত্তে আমি ফিরে যাব, মানুষের উৎপত্তির প্রকৃত উৎসমুখে। একে সব সম্ভাব্য কল্পনার পূর্ণতা ও সত্যতা মনে করার কারণে ঈশ্বর হলেন প্রাচ্য, ঈশ্বর হলেন পাশ্চাত্য, উত্তর ও দক্ষিণের ভূমি প্রশান্ত স্থাপিত তার হাতে। প্রাচ্য তার কাব্যকলা, তার পরিবেশ ও সম্ভাবনাকে হাফিজ উপস্থাপিত করেছেন অসীম বলে। গোয়েটের ভাষায় ইউরোপীয়দের চেয়ে প্রবীণ ও নবীন, এবং হুগোর জন্যে প্রাচ্যের তেজস্বিতা ও অস্বাভাবিক বিষণ্ণতাকে পরিবর্তিত করা হয়। ভোলনি ও জর্জ সেলেস বর্বর সমৃদ্ধিকে রূপান্তরিত করেন মহৎ প্রতিভাবান কবির ব্যবহার উপযোগী তথ্যে। লেইন, সেসি, রেনান, ভোলনি, জোন্স, ডিসক্রিপোজয়ের কথা না হয় থাকলই, তারা যা করেছেন তা হল ব্যবহৃত সাহিত্যের গাদাগাতি সমাবেশ। আমরা পূর্বে আলোচিত 3 ধরনের কাজের কথা স্মরণ করতে পারি, যেগুলো প্রাচ্যে অবস্থানের ভিত্তিতে রচিত। জ্ঞানের অপরিমেয় গুরুত্বের সূত্রে প্রাচ্যতাত্ত্বিক রচনা থেকে ছড়িয়ে পড়া সংবেদনশীল গ্রন্থকার সুলভ পরিশীলতা, এটি লেইনের আত্মকর্তন, যা আমাদের আলোচ্য প্রথম ধরনের রচনার প্রকৃতি। দ্বিতীয় ধরনে অহং উপস্থিত, যার কাজ হল প্রকৃত জ্ঞান বিতরণ। তৃতীয় ধরনের কাজে মুখ্য ব্যাপার হল প্রাচ্য সম্পর্কে আমাদেরকে যা বলা হয়েছে তার সব কিছু নিয়ন্ত্রণ করা ও পরিবর্তন করা। তবে 19 শতকের শেষ, অর্থাৎ নেপোলিয়নের পর থেকে প্রাচ্যের প্রতি তীর্থযাত্রার মনোভাব প্রবল ছিল। এ সময়ের প্রতিটি উল্লেখযোগ্য প্রাচ্যতাত্ত্বিক কাজ তীর্থযাত্রার বিবরণীর ভঙ্গিতে রচিত। প্রাচ্যতত্ত্বের অন্যান্য রীতির মধ্যে আলোচ্য এই রীতির প্রধান উৎস হল পুনঃপ্রতিষ্ঠামুখী পুনর্গঠনের রোমান্টিক ভাবধারা, অর্থাৎ প্রাকৃতিক অতিপ্রাকৃত। প্রতিটি তীর্থযাত্রী নিজের মতো করে বিষয়সমূহ দেখেন, কিন্তু কেন, কোথায়, কোন সত্যের জন্য তীর্থযাত্রা, সে কথায় সীমাবদ্ধতা আছে। প্রাচ্যে প্রায় সকল তীর্থযাত্রীকেই বাইবেলের অঞ্চলটিকে অতিক্রম করতে হয়েছে। এসব তীর্থযাত্রীর নিকট প্রাচ্যায়িত প্রাচ্য বা প্রাচ্যতাত্ত্বিক পণ্ডিতদের বানানো প্রাচ্য লোহার একটি দস্তানার মতো। তীর্থযাত্রীদের কল্পনায় একটি পণ্ডিতি প্রাচ্য কেবল অস্তিত্ব রক্ষা করেই ক্ষান্ত হয় না, সমকালীন তীর্থযাত্রী ও তার লেখার মধ্যে বাধা সৃষ্টির চেষ্টাও করে। এ প্রসঙ্গে
নেরভাল বা ফ্লবেয়ারের কথা আলাদা। এরা লেনকে লাইব্রেরি থেকে বিচ্ছিন্ন করে এনে সৌন্দর্যতাত্ত্বিক প্রকল্পের প্রেক্ষিতে বিচার করেছেন। শ্বেতব্রার মতো তীর্থযাত্রী দাবি করেছেন তিনি তার নিজের প্রয়োজনে তীর্থযাত্রায় গেছেন। ফ্লবেয়ার, ভিনি, নেরভাল, কিংলেই, ডিজরাইলি, বার্টন প্রত্যেকে তীর্থযাত্রা করেছেন প্রাক অস্তিত্ববান প্রাচ্যদেশীয় আর্কাইভের ছাতা পড়া ভাবটা দূর করার উদ্দেশ্যে। প্রাচ্য বিষয়ক অভিজ্ঞতার ভাণ্ডারে তাদের লেখা নতুন সঞ্চয় হিসেবে যুক্ত হবে। এ সত্ত্বেও এদের প্রত্যেকের মধ্যেই প্রাচ্যদেশীয় বস্তু বিষয়াদিকে হ্রাস করা বা সংকুচিত করার প্রবণতা বিদ্যমান। তীর্থযাত্রার ধরন, লেখার রীতি এবং তাদের লেখায় আন্তর্জাতিক ব্যাপ্তি এর জন্য দায়ী। 19 শতকে ব্যক্তি তীর্থযাত্রীর নিকট প্রাচ্য কী? প্রথমে ইংরেজ ও ফরাসিদের বক্তব্যের পার্থক্য বিচার করা যাক। ব্রিটিশের নিকট প্রাচ্য হল ভারত, তাদের পরিপূর্ণ দখলে অস্তিত্বশীল দেশ। সে কারণে তাদের প্রাচ্য বিষয়ক কল্পনা, প্রশাসনিক দায়িত্ব, সীমান্ত সংক্রান্ত ঘটনা ও নির্বাহী ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকে। স্কট, কিংলেই, ডিজরাইলি, ওয়ারবার্টন, বার্টন, এমনকি জর্জ এলিয়ট প্রমুখ ব্যক্তিত্ব লেইন ও তার পূর্ববর্তী জোনসের মতো লেখকদের ন্যায় প্রাচ্যকে বিচার করেছেন বস্তুকেন্দ্রিক কল্পনা ও বস্তুকেন্দ্রিক মালিকানার ভিত্তিতে। নেপোলিয়নের পরাজয়ের পর গোটা প্রাচ্য ব্রিটিশের দখলে আসে। এ প্রাচ্য অর্থাৎ মিশর, তুরস্ক, সিরিয়া সম্পর্কে লিখতে যাওয়ার অর্থ হল এসব দেশ ভ্রমণ করা, অর্থাৎ রাজনৈতিক ইচ্ছা, রাজনৈতিক ব্যবস্থাপনা, রাজনৈতিক বর্ণনা ইত্যাদির অভিজ্ঞতা অর্জন। এমনকি অপেক্ষাকৃত মুক্ত লেখক ডিজরাইলির ক্ষেত্রেও একথা সত্যি। বিপরীতক্রমে ফরাসি তীর্থযাত্রীর মনে হারানোর ব্যথা, তিনি এমন এক জায়গায় এসেছেন যেখানে ব্রিটেনের মতো ফ্রান্সের কর্তৃত্ব নেই। ভোলনি থেকে শুরু করে আর সব ফরাসি তীর্থযাত্রীর যাত্রা আসলে কল্পিত, পরিকল্পিত, স্মৃতিতাড়িত। এমন এক দেশে যার অবস্থান মুখ্যত তাদের মনে, তাদের প্রাচ্য স্মৃতিচারণের, কথিত ধ্বংসাবশেষের, ভুলে যাওয়া গোপন রহস্যের, লুকোনো যোগাযোগের প্রাচ্য। সম্পূর্ণ কল্পিত এক সত্তা, যার উৎকৃষ্টতর সাহিত্যিক রূপ পাওয়া যায় নেরভাল ও ফ্লবেয়ারে। দুজনের দৃষ্টি কাল্পনিক, বাস্তবায়ন অযোগ্য, দিগন্তে নিবদ্ধ। ফরাসি পণ্ডিত ও পর্যটকদের ক্ষেত্রেও একথা কিছুটা সত্যি। ওদের অধিকাংশই বাইবেলীয় অতীত বা ক্রুসেড সম্পর্কে আগ্রহী। যেমন বর্দেক্স লিখেছেন তার ভয়েজার্স ডি অরিওয়ে। এর সাথে আমরা আরও কিছু নাম যুক্ত করতে পারি: ডেড সিতে অভিযানকারী সলসি, প্রত্নতাত্ত্বিক রেনান, ফিনিশীয় ভাষার ছাত্র জুডাস, আনসারি, ইসমাইলি ও সেরজুক সম্পর্কে গবেষক ক্যাতাফাগো ও ডিফ্রেমারি, কারমন্ট গেনিউ, মার্কুস দি ভগ। এছাড়া আছে মিশর বিদ্যার বিরাট পণ্ডিত দল। এদের মধ্যে কেবল বাস্তবমুখী বর্ণবাদী রেনানি ব্রিটেন কর্তৃক আরব জাতীয়তাবাদীদের দমনের বিষয়টি সম্পর্কে নীরব থাকেন। তার উচ্চাঙ্গের জ্ঞান থেকে শুধু মন্তব্য করেন এ ঘটনা, সভ্যতার প্রতি নিষ্ঠুরতা। 19 শতকে ভোলনি বা নেপোলিয়নের মতো ফরাসি তীর্থযাত্রীরা বৈজ্ঞানিক বাস্তবতায় অতটা আগ্রহী ছিলেন না যতটা ছিলেন অদ্ভুত ও আকর্ষণীয় জিনিসের প্রতি। শ্বেতব্রা থেকে শুরু হওয়া ফরাসি তীর্থযাত্রীরা স্থানীয় পুরাণ, অবদমন, উক্ত বিষয়ে সহানুভূতির ঐতিহ্য স্থাপন করেন। লক্ষণীয় যে প্রাচ্যে ফরাসিদের অবস্থানগত শূন্যতা ঢাকার জন্যে ফরাসি লেখায় প্রাচ্য থেকে দ্রুত আহরণের একটি জরুরি প্রভাব ফেলেছে। ফরাসি বা ইংরেজ কোনো তীর্থযাত্রী তাদের রচনায় লেনের মতো নির্মমভাবে তার অহংকে দমন বা নিয়ন্ত্রণ করতে পারেননি, এমনকি বার্টন, টি.ই. লরেন্সও না। এ কারণেই বার্টন, লরেন্স ও চার্লস ডাফটিকে স্থান দেওয়া হয় লেইন ও শ্বেতব্রার মাঝখানে। শ্বেতব্রার আইটিনেরিয়ার ডি প্যারিস অ জেরুজালেম অ্যাট ডি জেরুজালেম অ প্যারিস গ্রন্থটি 1805 থেকে 1806 সালে সংঘটিত তার ভ্রমণের বিবরণ। স্তাদালের মতো লেখক মনে করেন শ্বেতব্রা জ্ঞানী পর্যটক নন। ব্যর্থতার কারণ তার ফালতু অহংবোধ। শ্বেতব্রা মনে করেন ধর্ম এমন একটি বিশ্বজনীন ভাষা যা যে কোনো মানুষ বুঝতে পারে, এবং প্রাচ্য হচ্ছে ধর্ম বিকাশের উৎকৃষ্ট স্থান, যেখানে এমনকি ইসলামের মতো একটি নিম্নমানের ধর্মও প্রতিষ্ঠা পেয়েছে। কোরআনের বিষয় তার উদ্ভাবন হল এ গ্রন্থ দমনপীড়নের ঘৃণা বা মুক্তির প্রেম কোনোটাই শিক্ষা দেয় না। তিনি বলেন যে ক্রুসেড আগ্রাসন নয়, ওমরের ইউরোপ আগমনের জবাব।
এমনকি ক্রুসেড যদিও তার আদি বা আধুনিক রূপে আগ্রাসনও হয়, তবু তাদের উত্থাপিত প্রসঙ্গটি এরকম সাধারণ নশ্বরতা বিষয়ক প্রশ্নের চেয়ে উৎকৃষ্ট। ক্রুসেড কেবল পবিত্র সমাধি উদ্ধারের নয়, তার চেয়ে বেশি এ তথ্য জানা যে পৃথিবীতে কোনটি বিজয়ী হবে, যা সভ্যতার শত্রু এক ধর্ম অর্থাৎ ইসলাম বিজয়ী হবে, যে ধর্ম মূর্খতা, দাসপ্রথা, স্বেচ্ছাচারিতার অনুকূলে কাজ করে, নাকি সেই ধর্ম যা মানুষকে আধুনিকতায় সচেতন করেছে, প্রাচীন সাধকের প্রতিভা দিয়েছে এবং মুছে দিয়েছে মৌলিক দাসত্ব। এই ধারণাই পরবর্তীকালে লেখালেখিতে প্রভাব ফেলেছে। ইউরোপ কর্তৃক প্রাচ্যকে স্বাধীনতার অর্থ শিখানো। সাতবরা থেকে পরবর্তী সকল লেখকই মনে করেছেন প্রাচ্য, বিশেষত মুসলমানরা, স্বাধীনতার অর্থ বুঝে না। স্বাধীনতা সম্পর্কে ওরা কিচ্ছু জানে না। সম্পদ ওদের তা নেই, শক্তি হলো ওদের ঈশ্বর। যখন দীর্ঘদিন ওরা কোনো ঐশ্বরিক ন্যায় বিচারক বিজেতার মুখ দেখে না, তখন ওদের মধ্যে দেখা দেয় নেতাবিহীন সৈনিক, শাসক ছাড়া নাগরিক ও পিতাহীন পরিবারের ভাব। অতএব ক্রোমারের 1910 সালের বক্তব্যের পূর্বেও 1810 সালেই প্রাচ্য বিজয়ের প্রয়োজনীয়তা নিয়ে কথা ওঠে। তবে সে বিজয় নয়, স্বাধীনতা প্রদান। সাতবরা খ্রিস্টীয় ধর্মপ্রচারণার আবহে একটি মৃত পৃথিবী জীবিত করার এই রোমান্টিক ধারণা ছড়িয়ে দেন। এ ধারণা অনুযায়ী কেবল ইউরোপী প্রাণহীন ও বন্ধা প্রাচ্য সমতলের ভেতর জাগাতে পারে সম্ভাবনার বোধ। এর অর্থ হল ইউরোপীয় পর্যটক ফিলিস্তিন ভ্রমণে অবশ্যই ওল্ড টেস্টামেন্ট ও গসপেলকে তার পর্যটন গাইড রূপে ব্যবহার করবে। আসলে সাতবরা ভ্রমণ তাকে দিয়েছে তার আত্মাকে ইচ্ছে মতো কাজ করার সুযোগ, তার নিজেকে, তার ধারণা ও আকাঙ্ক্ষাকে প্রকাশ করার স্বাধীনতা। সাতবরার আগ্রহের স্বাধীনতা প্রাচ্যের আগ্রাসী ধ্বংসস্তূপ তার নিজের মুক্তি প্রতিকায়িত করে। তিনি মুক্তি খুঁজে নেন কল্পনা ও কাল্পনিক ভাষ্য সৃষ্টিতে। প্রাচ্য সম্পর্কিত বর্ণনা মুছে ফেলে জায়গা করে নেয় সাম্রাজ্যবাদী অহংয়ের নকশা ও বিন্যাস। লেইনে যদি কল্পিত প্রাচ্য অদৃশ্য হয়ে গিয়ে থাকে, তাহলে সাতবরায় তার নিজের সৃষ্টির বিস্ময়ে গলে গিয়ে আবার জন্ম নেয়, আরও শক্তিশালী হয়ে, তার শক্তির স্বাদ নেয়া ও তার সৃষ্ট ভাষ্য উপভোগ করার আরও সক্ষমতা নিয়ে। কেউ যখন জুডি ভ্রমণ করবে, তখন প্রথমে মারাত্মক বিরক্তিবোধ তাকে গ্রাস করবে। ক্রমে এক নির্জন স্থান থেকে অন্য নির্জন স্থানে যেতে যেতে পরিসর আপনার সামনে অসীম বিস্তৃত হবে, বিরক্তি অন্তর্হিত হয়ে যাবে। বোধ করবেন গোপন ভীতি, যা আত্মাকে বিষণ্ণ করার পরিবর্তে সাহসী করবে, তার স্থানীয় প্রতিভাকে উন্নত করবে। পৃথিবীর সকল অংশে উন্মোচিত অসাধারণ সব জিনিস দৈবের সাহায্যে এখানে পুনর্নির্মিত। জ্বলন্ত সূর্য, ক্ষিপ্র ঈগল, বন্ধা ডুমুর বৃক্ষ, সকল কবিতা, সকল ধর্মীয় লিখন এখানে উপস্থিত। প্রতিটি নামেই আছে রহস্য, প্রতিটি গুহায় নির্দেশ করে কোনো ভবিষ্যৎ, প্রতিটি চূড়া বহন করে নবীর অবরোহণের ছাপ। এই তীরভূমি থেকে ঈশ্বর নিজে কথা বলেছেন। বানের শুকনো কাদা, খণ্ডিত পাথর, খোলা মন্দির। মরুভূমি যেন এখানে ভীতির ধাক্কায় মুখ হয়ে আছে। কেউ হয়তো বলবে যে এটি এখনও কথা বলার শক্তি ফিরে পায়নি, যেহেতু সে শুনেছে ঈশ্বরের কণ্ঠস্বর। এই অনুচ্ছেদে চিন্তার প্রক্রিয়াটি উন্মোচক ধরনের। প্যাসকেলীয় ভয়ের অভিজ্ঞতা এখানে ভীতি সঞ্চারের বদলে উজ্জীবিত করে। উন্মুক্ত ভূদৃশ্যাবলী এক শক্তিশালী অহংয়ের পর্যবেক্ষণের জন্যে অপেক্ষমান। অনুচ্ছেদটির শেষ দিকে এসে তিনি আর আধুনিক মানুষ থাকেননি, হয়ে ওঠেন কল্পদৃষ্টির অধিকারী কোনো সাধক, কম বেশি ঈশ্বরেরই সমকালীন। এখানে লেখক আর আদিম বা রোমান্টিক আবেগ নিয়ে কাজ করছেন না, ঐশ্বরিক সৃষ্টিশীলতা ও আসল অবস্থা নিয়ে লিখছেন। লেনের মতো নয়, সাতবরা প্রাচ্যকে আত্মীকৃত করে নেন এবং একে উপস্থাপন ও বর্ণনা করেন ইতিহাসের সীমানা ছাড়িয়ে সময়হীন মাত্রায়, যেখানে ভূমি ও মানুষ ও ঈশ্বর এক হয়ে আছে। জেরুজালেমে এসে তিনি নিজেকে প্রাচ্যের সাথে একাত্ম হওয়ার কৃতিত্ব প্রদান করেন। তিনি ইহুদিদের দুর্দশায় দুঃখগ্রস্ত হন, তবে এরা তার খ্রিস্টীয় হিংসা প্রজ্বলনে প্রয়োজনীয় আবেগ সরবরাহ করে। তিনি বলেন, হা ঈশ্বর, তুমি নতুন জনগোষ্ঠী নির্বাচিত করেছ এবং তারা ইহুদি নয়। জেরুজালেম তার ভ্রমণ পরিকল্পনার সর্বশেষ গন্তব্য হলেও মিশর সম্পর্কিত ধারণা তার তীর্থযাত্রায় চমৎকার বাড়তি সমৃদ্ধি যোগ করে। নীল নদের অসাধারণ বদ্বীপ তাকে মুগ্ধ করে।
আমি কেবল আমার গর্বিত দেশের স্মৃতি খুঁজে পাই। আমি দেখি ফ্রান্সের প্রতিভা কর্তৃক নীল নদের তীরে আনিত এক সভ্যতার অবশিষ্ট চিহ্ন। মিশর থেকে তিউনিসে যাওয়ার পূর্বে শ্বেতব্রা সাধারণ পর্যটক সুলভ আবেগে একজন প্রতিনিধিকে পিরামিডে পাঠান স্থাপত্যটির গায়ে তার নাম লিখে আসার জন্যে। আমরা এই ঘটনায় খুব একটা নজর দিতাম না যদি গ্রন্থের শেষ অংশ রচনার প্রস্তুতি স্বরূপ এই ঘটনাটিকে খুব গুরুত্ব না দেয়া হতো। তার 24 বছরের অধ্যয়ন প্রসঙ্গে লিখতে গিয়ে তিনি মন্তব্য করেন, তার প্রতিটি গ্রন্থই তার অস্তিত্বের সম্প্রসারণ মাত্র। যদি ঈশ্বর তাকে পারলৌকিক শান্তি মঞ্জুর করেন, তাহলে তিনি নিজের নিকট নীরবে প্রতিজ্ঞা করেন নিজেকে দেশমাতৃকার জন্যে উৎসর্গ করবেন। পৃথিবীতে তিনি যা রেখে যান তা হলো তার রচনা। যদি তার নাম বেঁচে থাকে তাহলে ওগুলো যথেষ্ট, আর যদি না থাকে তাহলে ওগুলোই খুব বেশি। সমাপনী এই ছত্রগুলো আমাদের মনে করিয়ে দেয় পিরামিডের গায়ে নাম লেখানোর জন্য শ্বেতব্রার আকুলতা। আমরা বুঝতে পারি প্রাচ্য বিষয়ক স্মৃতিচারণ আমাদেরকে তার যাপিত অভিজ্ঞতার বয়ান শোনায়। লেন যেখানে প্রাচ্যতাত্ত্বিক রীতিনীতিতে তার অহং উৎসর্গ করেন, শ্বেতব্রা তার বক্তব্যের জন্য নির্ভর করেন তার অহংয়ের ওপর। এ সত্ত্বেও দুজনের কেউই হয়তো জানতেন না যে তারা ব্যাপকভাবে অনুসৃত হবেন। লেন প্রবেশ করেন একটি বিষয়ের অভ্যন্তরে যেখানে তার লেখাজোখা ভবিষ্যতে ব্যবহৃত হবে, কোনো মানবিক দলিল হিসেবে নয়। কিন্তু শ্বেতব্রা দেখেন তার লেখা পিরামিডের গায়ে লেখা নামের মতো, তাকেই তুলে ধরবে, আর যদি তা নয় তবে এগুলোই হবে অতিরিক্ত অপ্রয়োজনীয়। এ দুই ব্যক্তিত্বের কৃতিত্ব প্রাচ্যতত্ত্বের পরবর্তী গতি প্রকৃতির ভবিষ্যতের মূর্তিমান রূপ হয়ে দেখা দেয়। পরবর্তীকালের প্রাচ্যতাত্ত্বিকেরা হয় লেনের মতো বিজ্ঞান রচনা করেন অথবা শ্বেতব্রার মতো উচ্চারণ করেন ব্যক্তিগত স্বপ্ন আকাঙ্ক্ষা। উভয় ক্ষেত্রেই প্রাচ্য কীভাবে বর্ণিত হবে এবং কোন বৈশিষ্ট্যে সে বিষয়ে প্রাচ্যতত্ত্ব ভোগ করে ক্ষমতা। কিন্তু এ প্রভাব এখন পর্যন্ত সবসময় যা প্রতিরোধ করে আসছে তা হলো সেই প্রাচ্যের বোধ যা খুব সাধারণ নয়, আবার নিরুপদ্রব ব্যক্তিগতও নয়। ফলে সমকালীন আধুনিক পৃথিবীর বাসিন্দারূপী প্রাচ্যদেশীয় মানুষ বা সমাজের বাস্তবতার সন্ধানে প্রাচ্যতাত্ত্বিকদের সেই প্রাচ্যে দৃষ্টি নিবদ্ধ করার অর্থ হল শূন্যতায় দৃষ্টি ফেলা। লেইন ও শ্বেতব্রার অপরিমেয় প্রভাবই এই ভুলের কারণ। জ্ঞানের বিকাশ অত্যন্ত ধীর প্রক্রিয়া, যার সাথে জড়িয়ে আছে নির্বাচিত গ্রহণ, স্থান বদল, অবলোপন, পুনর্বিন্যাস ও জোর প্রয়োগ প্রভৃতি ব্যাপার। প্রাচ্যতত্ত্বের মতো জ্ঞানের বৈধতার উৎস ধর্ম নয়, বরং পূর্বসূরিদের কাজের পুনঃপ্রতিষ্ঠামুখী উল্লেখের মধ্যে দিয়ে। সেসি শুরু করেন বৈজ্ঞানিকের দৃষ্টিভঙ্গি নিয়ে। কিছু গ্রন্থের অবশেষ জোড়া দিয়ে তিনি সেগুলো সম্পাদন করেন, পুনর্গঠন করেন এবং একত্রে তুলে ধরেন, যাতে এগুলোতে উপস্থাপিত তথ্য মিলে একটি সামগ্রিক ছবি ফুটে ওঠে। এরপর থেকে প্রাচ্যতাত্ত্বিকেরা এভাবেই নিজেদের মধ্যে পরস্পরের রচনা থেকে উল্লেখ করেন। দৃষ্টান্তস্বরূপ বার্টন অ্যারাবিয়ান নাইটস বা মিশর সম্পর্কে কাজ শুরু করেন লেইনের রচনা দিয়ে। যদিও তিনি কখনো কখনো তাকে চ্যালেঞ্জ করেছেন, তবু সংশ্লিষ্ট বিষয়ে তাকে মহৎ পণ্ডিতি অবস্থান প্রদান করছেন। নেরভালের নিজের ভ্রমণ কোনোভাবে ল্যামার্টিনের ভ্রমণে পরিণত হয়। সংক্ষেপে বর্ধনশীল জ্ঞানক্ষেত্ররূপে প্রাচ্যতত্ত্ব তার পুষ্টির জন্যে পূর্ববর্তী পণ্ডিতদের কাছ থেকে গ্রহণ করে। কড়াকড়ি হিসেবে সেসি ও লেইনের পরবর্তী প্রাচ্যতাত্ত্বিকেরা সেসি ও লেইনেরও পুনর্লিখন, শ্বেতব্রার পুনর্লিখন করেন পরবর্তী তীর্থযাত্রীরা। এই ধরনের জটিল পুনর্লিখন পদ্ধতিতে ধীরে ধীরে বাদ পড়ে যায় আধুনিক প্রাচ্যের আসলত্ব। ল্যামার্টিন, নেরভাল ও ফ্লবেয়ারে প্রাচ্য মতাদর্শিক বিষয়বস্তুর প্রতিনিধিত্ব মাত্র। সৌন্দর্য তাত্ত্বিক ও প্রশাসনিক ইচ্ছার সংমিশ্রণে পরিচালিত সেই প্রতিনিধিত্ব পাঠকদের মধ্যে আগ্রহ সৃষ্টিতে সক্ষম। এ সত্ত্বেও এ তিন লেখকের প্রত্যেকের লেখায় প্রাচ্যতত্ত্ব বা তার কিছু দিক স্পষ্ট হয়ে ওঠে, যদিও তাদের আখ্যানমুখী চেতনাকে অনেক বড় ভূমিকা পালনের সুযোগ দেয়া হয়। আমরা দেখতে পাব এই আখ্যানমুখী চেতনা তার খেয়ালি ব্যক্তি স্বাতন্ত্র্য সত্ত্বেও বোভার ও পিকুশের মতো এই উপলব্ধিতে ক্রমশ থিতু হয় যে তীর্থযাত্রা আসলে নকল নবিশ্বের একটি রূপ মাত্র। ল্যামার্টিনও তাই করেন যখন 1833 সালে প্রাচ্যের দিকে তার যাত্রা শুরু হয়। তখন তিনি একগাদা প্রাক ধারণা, সহানুভূতি, পক্ষপাতিত্বের একটি স্তূপ। তিনি রোমান ও কার্থেজদের ঘৃণা করেন, ভালোবাসেন ইহুদি
মিশরীয় ও হিন্দুদের। প্রথমে তিনি যাই দেখেন তাতেই তার কাব্যিক আগামবাণী পূরণ হয়, নতুবা তার সাদৃশ্যের প্রবণতা বাস্তবায়িত হয়। লেডি হেস্টার স্ট্যানহোপ তার কাছে মরুভূমির সার্সি, আরবরা আদিম মানুষ, লেবাননে বাইবেলীয় কবিতা খোদাই করা, প্রাচ্য এশিয়ার বিরাটত্ব এবং গ্রিসের ক্ষুদ্রত্বের প্রমাণ। কিন্তু ফিলিস্তিনে পৌঁছেই এই ল্যামার্টিন কল্পিত এক প্রাচ্যের বেপরোয়া স্রষ্টায় রূপান্তরিত হন। আগে তিনি বলেছেন তার ভ্রমণ হলো অনুবাদ, এখন তা প্রার্থনা, যা তার স্মৃতি, আত্মা, হৃদয়ের অনুশীলনে পরিণত হয়, যদিও চোখ, মন ও প্রাণশক্তির অনুশীলন ততটা নয়। খ্রিস্টান ধর্ম স্মৃতি জাগরণ ও কল্পনার ধর্ম। ল্যামার্টিন নিজেকে পবিত্র ধর্মভীরু ভেবে সে পথেই অগ্রসর হন। তার দেখা এক মহিলা তাকে ডন জুয়ানের হাইডির কথা মনে করিয়ে দেয়। ফিলিস্তিন ও যিশুর সম্পর্ক তার কাছে রুশো ও জেনেভার সম্পর্কের মতো। আসল জর্ডান নদীর চেয়ে গুরুত্বপূর্ণ হল এ নদীর দ্বারা সৃষ্ট রহস্য। তিনি আরবি ভাষা না জানা সত্ত্বেও আরবি কবিতা তাকে সন্তুষ্ট করে। তিনি নিজেকে পশ্চিমে নিয়োজিত প্রাচ্যের কবি বলে মনে করেন। কোনো শ্লেষের আভাস না দিয়ে তিনি ঘোষণা করেন, আরব ভূমি প্রতিভা জন্মানোর স্থান, এখানে সব কিছুই অঙ্কুর ছাড়ে এবং প্রতিটি সাদামাটা বা উন্মাদ মানুষই তার পালা এলে নবী বনে যেতে পারে। ভ্রমণ শেষে ল্যামার্টিন প্রাচীন সমাধিক্ষেত্রে তার তীর্থযাত্রার অভীষ্ট অর্জন করেন। তিনি যথেষ্ট বাস্তবতা অন্তর্গত করেন এবং এখন তা থেকে নিষ্ক্রান্ত হয়ে আশ্রয় নিতে চান পর্যবেক্ষণ, শান্তি, দর্শন ও কাব্যের জগতে। ল্যামার্টিন এমনভাবে পোপকে পর্যবেক্ষণ করেন যেন তা তার বা ফরাসিদের একটি প্রদেশ, ইউরোপীয় ক্ষমতার সামনে উন্মুক্ত। এভাবে ল্যামার্টিনের দৃষ্টিতে প্রাচ্য ইউরোপের শাসনের অধিকারের মধ্যে আবার জন্মগ্রহণ করে। এভাবে সংজ্ঞায়িত সার্বভৌমত্ব ও শ্রদ্ধাকৃত ইউরোপীয় অধিকার এক বা একাধিক এলাকাসহ তীরভূমি দখলের অধিকারের ওপর প্রতিষ্ঠিত, যাতে ওখানে মুক্ত শহর বা ইউরোপীয় উপনিবেশ কিংবা বন্দর খুঁজে পাওয়া সম্ভব হয়। ল্যামার্টিন এখানেই থামেন না। তিনি আরও এগিয়ে তার দেখা ও বসবাস করা প্রাচ্য সম্পর্কে বলেন যে তা কোনো নির্দিষ্ট সীমানা, দেশ, আইন বা নিরাপত্তাহীন এক জাতি আশ্রয়ের নিমিত্তে উদ্বেগাকুল হয়ে অপেক্ষা করছে ইউরোপীয় দখলদারিত্বের জন্যে। ল্যামার্টিনের শ্রেষ্ঠত্বমুখী আধা জাতীয়তাবাদী অহংবাদের বিপরীতে আমাদেরকে অবশ্যই নেরভাল ও ফ্লবেয়ারকে বিচার করে দেখতে হবে। এ দুজনের সমগ্র কৃতিত্বের এক বড় অংশ তাদের প্রাচ্য সম্পর্কিত কাজ ল্যামার্টিনের সাম্রাজ্যবাদী ভয়েসের চেয়ে অনেক বড়। এই সত্ত্বেও দুজনই ল্যামার্টিনের মতো প্রাচ্যে এসেছেন ধ্রুপদ, আধুনিক সাহিত্য ও প্রাচ্যতাত্ত্বিক পড়াশোনা করে। ফ্লবেয়ার যদিও বলেছেন প্রাচ্য সম্পর্কে তার জ্ঞান প্রায় ভুলে যাওয়া বিদ্যালয় শিক্ষা পর্যন্ত, উভয়ই প্রাচ্য ভ্রমণকে ব্যক্তিগত ও সৌন্দর্যতাত্ত্বিক কাজে প্রচুর ব্যবহার করেছেন। অতটা করতে পারেননি 19 শতকের আর কোনো লেখক। নেরভাল ও ফ্লবেয়ার সেই সমাজের চিন্তা ও অনুভূতির মানুষ যার বর্ণনা দিয়েছেন মারিও প্রাস রোমান্টিক এগোনিতে। সে সমাজে অচেনা স্থানের কল্পচিত্র, ম্যাকাবার সম্পর্কে অত্যুগ্র আবেগ, ভয়ঙ্কর রমণীর ধারণা, গুপ্ত ও রহস্যময় ধর্মচর্চা সব মিলে গটিয়ার, সুইনবার্ন, বোদলেয়ার, হায়াসম্যান জাতীয় লেখকের বিপুল সৃষ্টি সম্ভব করেছে। নেরভাল ও ফ্লবেয়ারের কাছে ক্লিওপেট্রা, সলোম বা আইসিস প্রমুখ নারী বিশেষ অর্থবহ। তাই এটি দুর্ঘটনা নয় যে এ দুজনই তাদের প্রাচ্য সম্পর্কিত লেখায় এ জাতীয় নারী চরিত্রকে আরও উজ্জ্বল করেছেন। তাদের সাংস্কৃতিক পটভূমি ছাড়াও উভয়ই তাদের ব্যক্তিগত পুরাণ সঙ্গে করে এনেছিলেন প্রাচ্যে। ফ্লবেয়ার ধর্মের উৎসস্থল ও ধ্রুপদ প্রাচীন ঘটনাবলীর জায়গা প্রাচ্যে খুঁজেছেন একটি পিতৃভূমি। নেরভাল চলেছেন তার ব্যক্তিগত আবেগের পেছনে। 19 শতকীয় প্রাচ্যতাত্ত্বিকদের মনে নেরভাল ও ফ্লবেয়ারের এমন আকাশ ছোঁয়া গুরুত্বের কারণ হল এদের রচনা একই সাথে আমার আলোচিত প্রাচ্যতাত্ত্বিক ঐতিহ্যিক ধারায় রচিত, আবার তা থেকে স্বাধীনও। নেরভাল ভয়েজ ও অরিওতে লিখেছেন কিছু ভ্রমণ নথি, টোকা, গল্প ও খণ্ডিত আখ্যান আকারে। তার অন্যান্য লেখাতেও প্রাচ্য ভ্রমণের প্রতিফলন পাওয়া যায়। ভ্রমণের আগে ও পরে ফ্লবেয়ারের লেখা যেন প্রাচ্যকে চুষে নিয়েছে। তার কার্নেট ডি ভয়েস, লা টেন্টেশন ডি সেইন্ট অ্যান্টোনিও, হেরোডিয়াস, সালাম্বো, বহু পাঠ টোকা, অসমাপ্ত গল্প কাহিনীতে প্রাচ্য এসেছে ঘুরে ফিরে, যা চমৎকার অধ্যয়ন করেছেন ব্রুনো। মোট কথা, নেরভাল ও ফ্লবেয়ার
উভয়ই অবিরামভাবে প্রাচ্যের বিষয়বস্তু ব্যবহার করেছেন বিভিন্ন লেখায় তাদের ব্যক্তিগত সৌন্দর্য বোধের প্রয়োজনে ও রূপে। কিন্তু অন্যদের, যেমন লেইন, সাতোব্রা, ল্যামার্টিন ও রেনানে, প্রাচ্যকে সম্পূর্ণ উপলব্ধির প্রকাশ নেই। তারা প্রাচ্যকে সম্পূর্ণ আত্মীকৃত করতে পারেননি। অতএব একদিকে এ দুজনের প্রাচ্যতাত্ত্বিক কাজের আওতা প্রাচ্যতত্ত্বের সীমানা চিহ্ন ছাড়িয়ে গেছে, অন্যদিকে এদের রচনার বিষয়ও প্রাচ্যদেশীয় বা প্রাচ্যের চেয়ে বেশি কিছু। যেমন নেরভাল মনে করতেন তিনি যা দেখেছেন তা ছড়িয়ে দিতে হবে, কারণ আকাশ ও সমুদ্র এখনও ওখানে রয়েছে। প্রাচ্যদেশীয় আকাশ ও অয়নীয় আকাশ প্রতি ভোরে পরস্পরকে পবিত্র প্রেমের চুম্বন এঁকে দেয়, কিন্তু পৃথিবী মৃত, কারণ মানুষ তাকে হত্যা করেছে এবং ঈশ্বর পলাতক। তাই প্রাচ্যকে বাঁচাতে হবে তার উর্বরতা দিয়ে। তিনি প্রাক ধারণা থেকে প্রাচ্যের মধ্যে এক সমৃদ্ধ রমণীয় যৌনতা আন্দাজ করেন, যা তার কাছে কায়রোয় দেখা ঘোমটার নিচে সত্য কিছু বলে মনে হয়। নেরভাল আসলে লেইন কর্তৃক ইসলামী সমাজে বিয়ের প্রয়োজনীয়তা আবিষ্কারের অভিজ্ঞতার পুনরাবৃত্তি করেন, তবে লেইনের মতো নারী বিবর্জিত থাকেননি। জয়নাবের সাথে তার সম্পর্ক সামাজিক প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কিছু। আদি পিতৃভূমি, এই পবিত্র মাটির কোনো সৎ রমণীর সাথে মিলিত হতে হবে আমাকে মানব প্রজাতির সপ্রাণ উৎস ঝর্ণায় অবগাহন করতে হবে, যা থেকে কাব্যকলা ও আমাদের পিতৃপুরুষের বিশ্বাস প্রবাহিত হয়েছিল। আমাকে উপন্যাসের মতো জীবন ধারণ করতে হবে। আমি স্বেচ্ছায় সক্রিয় ও দৃঢ়চিত্ত নায়কদের অবস্থায় নীত হব, যারা যে কোনো মূল্যেই হোক তাদের চারপাশে সৃষ্টি করতে চায় একটি নাটকীয় পরিবেশ, জটিলতার একটা গেরো, এক কথায় ক্রিয়াশীলতা। অবশ্য নেরভাল তার চিরন্তন আকাঙ্ক্ষা অনুযায়ী তেমন নাটকীয় আখ্যান রেখে যেতে পারেননি। দৈহিক ক্রিয়াশীলতা দিয়ে মনকে প্রজ্বলিত করার ধারণাটিও ততটা আখ্যানধর্মী নয়। দৈহিক ও সহানুভূতির সূত্রে সম্পর্কিত হয়ে নেরভাল প্রাচ্যের সমৃদ্ধি ও সংস্কৃতি, বিশেষ করে রমণীয় আবহের খোঁজে ঘুরে বেরিয়েছেন। মিশরে শনাক্ত করেছেন এক রহস্যময় কিন্তু প্রবেশযোগ্য মাতৃকেন্দ্র, যেখান থেকে উদ্ভূত হয় সকল জ্ঞান। তার অভিব্যক্তি, স্বপ্ন ও স্মৃতি কখনো কখনো অলঙ্কৃত সুলিখিত প্রাচ্যরীতির আখ্যানের কোনো কোনো অংশকে স্থানচ্যুত করে জায়গা করে নিয়েছে। মিশরে, লেবাননে, তুরস্কে ভ্রমণের রূঢ় বাস্তবতা মিশে অদৃশ্য হয়ে গেছে প্রশমক উদ্দেশ্যের পরিকল্পনার সাথে। মনে হবে নেরভাল বুঝি অনেক কম সাম্রাজ্যবাদী ও অনিবার্য এক সুরঙ্গ পথ ব্যবহার করে সাতোব্রার আইটিনেরিয়ার পুনরাবৃত্তি করছেন। এদিকটি চমৎকারভাবে আলোচনায় এনেছেন মিশেল বিউটর। নেরভালের চোখে সাতোব্রার ভ্রমণ মাটির সমতলে, কিন্তু তার নিজের ভ্রমণ অঙ্ক কষা। বাড়তি কেন্দ্রগুলো কাজে লাগানো হয়েছে, প্রধান কেন্দ্রসমূহ ঘিরে থাকা উপবৃত্তের প্রবেশপথ ব্যবহার করা হয়েছে। এর ফলে তিনি সাধারণ কেন্দ্রসমূহের সকল মাত্রার ফাঁদগুলো প্রমাণ হিসেবে উপস্থাপনের সুযোগ পেয়েছেন। কায়রো, বৈরুত, কনস্টান্টিনোপলের রাস্তায় বা পরিবেশে হাঁটার সময় কিছু একটার জন্য অপেক্ষা করেছেন তিনি, যা তাকে রোম, এথেন্স ও জেরুজালেমের নিচ দিয়ে বিস্তৃত কোনো গুহাপথের সন্ধান দেবে। ঠিক যেমন সাতোব্রার তিনটি শহর পরস্পর সংযুক্ত রোম তার সম্রাট ও পোপ নিয়ে এথেন্স ও জেরুজালেমের ঐতিহ্য টেস্টামেন্টের সাথে সাদৃশ্যময়, এই হল নেরভালের গুহাপথ। ভ্রমণ শেষে নেরভাল যখন ইউরোপের ফিরতি পথে মাল্টায় পৌঁছেন, তখন তার মধ্যে কাজ করে স্বপ্ন থেকে জাগ্রত হওয়ার অনুভূতি। ভয়েজের জন্য ব্যবহৃত নেরভালের নোটবুক আমাদেরকে অন্তত দুটো বর্ণনা সরবরাহ করে, যার সহায়তায় বোঝা যায় যে তার প্রাচ্যতাত্ত্বিকদের প্রাচ্য থেকে ভিন্ন, এমনকি যদিও তার রচনা প্রাচ্যতাত্ত্বিক ঐতিহ্যের ওপর বেশ নির্ভরশীল। প্রথমটি হলো তার রুচি প্রায় সকল অভিজ্ঞতাকেই নির্দ্বিধায় গ্রহণ করতে তাড়িত হয়েছে। দ্বিতীয়টি প্রথমটিরই বিশদ বিস্তৃতি। প্রাচ্য নেরভালের স্বপ্নের আকাঙ্ক্ষা পূরণ করেছে, যার কেন্দ্রে আছে পালিয়ে যাওয়া নারী। নেরভালের শূন্য প্রাচ্যের নেতিবাচক চিত্রের বিপরীতে ফ্লবেয়ার বিশেষভাবেই মূর্তিমান। তার নোট ও চিঠিপত্র থেকে দেখা যায় একজন মানুষ সঠিকভাবে ঘটনা, ব্যক্তিবৃন্দ, বিন্যাস বর্ণনা করে যাচ্ছেন, ওদের বিশ্রী জিনিসগুলোও উপভোগ করছেন। তিনি কখনো তার অভিজ্ঞতায় আসা অসঙ্গতিকে ঢাকার চেষ্টা করেননি। তিনি যে বিষয়েই লিখেন তার উৎকৃষ্ট অংশটি গঠিত হয় সহসাই নজরে আসা বিষয় সম্পর্কিত উক্তিতে, যেমন খোদিত লিপি ও পাখির ঝাঁকনামা। কেবল এ দুই জিনিস থেকে মিশরে প্রাণের উপস্থিতি বোঝা যায়। তার রুচি বিকৃতি পর্যন্ত যেতে পারে, তবে তাতে থাকে প্রাণময়তার ছাপ
এবং কখনো কখনো বুদ্ধিবৃত্তিক পরিশোধন। ফ্লবেয়ারের লেখার যত্রতত্র ছড়ানো পরিচিতি বৈপরীত্য, রক্তমাংস বনাম মন, সালোম বনাম সেইন্ট জন, সালাম্ব বনাম সেইন্ট অ্যান্থনি প্রাচ্যে তার অভিজ্ঞতার দ্বারা বিশেষ বৈধতা লাভ করে। উত্তর মিশরে তিনি প্রাচীন মিশরীয় চিত্রকলা এর স্বাতন্ত্র্য এবং কামনার অভিব্যক্তির সাথে পরিচিত হয়ে ওঠেন। অত অতীতেও এমন অশ্লীল চিত্র ছিল? ভ্রমণ সম্পর্কে ফ্লবেয়ার তার মাকে লেখেন, তুমি জানতে চেয়েছ প্রাচ্য আমার কল্পনার মতো কিনা? হ্যাঁ, তাই, তার চেয়ে বেশি। এটি আমার সংকীর্ণ পূর্বধারণার চেয়ে অনেক বিস্তৃত। আমার মনের সব অস্পষ্ট জিনিস আমি এখানে স্পষ্ট দেখতে পাই। ঘটনা জায়গা নিয়েছে অনুমানের, এত চমৎকারভাবে যে প্রায়ই মনে হয় আমি বুঝি কোনো বিস্তৃত স্বপ্নের জগতে এসে হাজির হয়েছি। ফ্লবেয়ারের লেখা এত বিস্তৃত, এত জটিল যে তার কোনো সহজ বিবরণ হবে খুবই ভাষা ও হতাশাব্যঞ্জকভাবে অসম্পূর্ণ। এই সত্ত্বেও অন্যান্য লেখকদের সৃষ্ট পরিপ্রেক্ষিতে তার প্রাচ্য বিষয়ক লেখার কিছু বৈশিষ্ট্য তুলে ধরা যায়। ফ্লবেয়ারের প্রাচ্য পরিপ্রেক্ষিতের মূল নিহিত রয়েছে বিকল্প দৃষ্টিকল্পের জন্যে তার পূব ও দক্ষিণমুখী সন্ধান। তা বোঝায় ফ্রান্সের ধূসর প্রাদেশিক রঙের বিপরীতে জমকালো রং, নিরুদ্বেগ দৈনন্দিনতার পরিবর্তে উত্তেজক দৃশ্যাবলী, জীর্ণ পরিচিতি পরিবেশের বদলে অবিচ্ছিন্ন রহস্যময়তা। তিনি যখন প্রাচ্যে ভ্রমণ করেন তখন তা সত্যিই তার আকাঙ্ক্ষা পূরণ করে। অন্য প্রাচ্যতত্ত্বের মতো ফ্লবেয়ারের প্রাচ্যতত্ত্ব পুনর্জাগরণমুখী। প্রাচ্যকে তার জীবনে ফিরিয়ে আনতেই হবে তার নিজের জন্যে, পাঠকদের জন্যে। তার প্রাচ্য বিষয়ক উপন্যাসগুলো শ্রমসাপেক্ষ, ঐতিহাসিক ও পাণ্ডিত্যপূর্ণ পুনর্গঠন। তার নিখুঁত বর্ণনা প্রাচ্যের ধর্ম, যুদ্ধ, প্রথাচার সম্পর্কে তার ব্যাপক পড়াশোনার ফসল। বিবলিওথিক দ্য আইডিস রিসিজের মতো মত হল প্রাচ্যতাত্ত্বিক এমন এক মানুষ যে ভ্রমণ করেছে। ফ্লবেয়ার এ জাতীয় অন্য মানুষদের চেয়ে আরও মেধাবী, শিল্পিত উপায়ে প্রকাশ করেন তার ভ্রমণকে। তিনি যা দেখেছেন কেবল তাই বর্ণনা করেন না, রেনানের মতো যেভাবে দেখেছেন তাও বলেন। কাসরা লাইনি হাসপাতাল সুব্যবস্থিত। ক্লড বের কাজ, তার হাত এখনও দেখা যায়। সিফিলিসের অনেকগুলো কেস। আব্বাস মামলুকের ওয়ার্ডে অনেকের গুজ্জদারে এই অসুখ। ডাক্তারের নির্দেশে সবাই বেডে দাঁড়িয়ে তাদের প্যান্টের বেল্ট খুলে ফেলে এবং তাদের পায়ুপথ উন্মুক্ত করে। বিরাট স্মৃতি, একজনের পায়ের ভেতরে লোম গজিয়েছে। একজন বয়স্ক লোকের পুরুষাঙ্গের চামড়া একেবারেই নেই হয়ে গেছে। আমি বদগন্ধ থেকে পিছিয়ে আসি। একটি লোক দুবলা পাতলা, হাত পেছনের দিকে বেঁকে গেছে, নখগুলো জন্তুর থাবার নখের মতো, দেহকাণ্ড কঙ্কালের মতো। তার শরীরের অন্যান্য অংশ চমৎকার মানানসইভাবে পাতলা, আর তার মাথার চারদিকে সাদাটে কুষ্ঠর বৃত্ত। সব ব্যবচ্ছেদ কক্ষ। টেবিলে একটি আরব মৃতদেহ, খোলা, চমৎকার কালো চুল। এ দৃশ্যের খুঁটিনাটি বর্ণনা ফ্লবেয়ার অনেক রচনার বর্ণনার সাথে সাদৃশ্যপূর্ণ, যেখানে অসুস্থতা আমাদের নিকট ক্লিনিক্যাল থিয়েটারের ভঙ্গিতে উপস্থাপিত। সব ব্যবচ্ছেদ ও সৌন্দর্য বিষয়ে তার আগ্রহ সালাম্বর শেষ দৃশ্যটি মনে করিয়ে দেয়। এ ধরনের দৃশ্যে প্রতিক্রিয়া বা সহানুভূতির আবেগ দমিত, নিখুঁত অনুপুঙ্খই মুখ্য। ফ্লবেয়ার ভ্রমণের সবচেয়ে আকর্ষণীয় অংশ বিখ্যাত মিশরীয় নর্তকী ও বারাঙ্গনা কুচুক হানেমকে নিয়ে। লেইন থেকে তিনি জেনেছিলেন আলমাহ ও নওল স্ত্রী নর্তকী ও বালক নর্তক সম্পর্কে। আরবিতে আলেমাহ অর্থ স্থানীয় রমণী। 18 শতকে কবিতা পড়া মেয়েদের এই নাম রাখার চল ছিল। 19 শতকের মাঝামাঝি এ নামটি নর্তকী বেশ্যাদের সংঘ নামে পরিণত হয়। কুচুক হানেমের সাথে শোয়ার পূর্বে ফ্লবেয়ার তার বিখ্যাত নাচ লা এবেইল উপভোগ করেন। ফ্লবেয়ারের বহু উপন্যাসের অনেক নারী চরিত্রের প্রত্নরূপ এই কুচুক হানেম। ভ্রমণ শেষে ফ্লবেয়ার লুইস কোলেটকে লিখেন, প্রাচ্যের নারীরা যন্ত্র ছাড়া কিছু না, এরা পুরুষে পুরুষে কোনো পার্থক্য করে না। কুচুক হানেমের নির্বাক ও অনিয়ন্ত্রিত যৌনতা আমাদের মনে পড়িয়ে দেয় লা এডুকেশন সেন্টিমেন্টালের এই অনুচ্ছেদটি। আমি নামমাত্র চোখ বন্ধ করেছি। এই নিদ্রিত সুন্দর জীব দেখতে দেখতে আমার রাত অনেক দীর্ঘ, অনিশ্চিত রকম দীর্ঘ এক দিবা স্বপ্ন।
এই কারণেই আমি থেকে যাই। সে নাক ডাকছে, তার মাথা আমার বাহুর ওপর, আমার তর্জনী তার হাড়ের নিচে। প্যারিস বেশ্যালয়ে কাটানো আমার রাতগুলোর কথা ভাবি আমি। গোটা একগুচ্ছ স্মৃতি ফিরে আসে এবং আমি তার কথা ভাবি, তার নাচ গানে, তার কণ্ঠস্বর, যে গান আমার নিকট অর্থহীন, এমনকি কোনো অর্থযুক্ত শব্দও নয়। কুচুক ফ্লবেয়ারের সালাম্বো ও সালোমের আদিরূপ। সেবার রানীর মতো সেও বলতো যদি সে কথা বলতে পারত। অন্য দৃষ্টিকোণ থেকে দেখলে কুচুক উর্বরতার গোলমেলে প্রতীক, তার বিলাসী ও অনিয়ন্ত্রিত যৌনতা নিয়ে অদ্ভুত রকম প্রাচ্যদেশীয়। কুচুকের বাড়ির নীল নদের তীরে এমন এক স্থানে যেখানে সালাম্বোর তানিতের ঘোমটা লুকিয়ে রাখা হয়। এই কুচুক ও তার প্রাচ্য কিভাবে ফ্লবেয়ারের মধ্যে বন্ধাত্বের বোধ প্রতিকায়িত করে তার ইঙ্গিত মেলে নিম্নোক্ত উদ্ধৃতিতে। আমাদের আছে বিরাট অর্কেস্ট্রা, প্যালেট, বিচিত্র উৎস। আমরা অনেক ফাঁকি ঝুঁকি জানি, হয়তো এত বেশি যা কেউ জানেনি। আমাদের অভাব হলো আত্মগত নীতির, জিনিসের আত্মা, আত্মার মূল ধারণার। আমরা নোট নেই, ভ্রমণ করি, শূন্যতা শূন্যতা। আমরা পণ্ডিত, প্রত্নতাত্ত্বিক, ডাক্তার, রুচিবান মানুষ হই। এসবের কোনটি উত্তম? হৃদয় কোথায়? প্রাণশক্তি, সঞ্জীবনী, প্রাণরস কোত্থেকে শুরু করতে হবে? কোথায় যেতে হবে? আমরা কেবল ভালোভাবে চুষতে জানি। আমরা অনেক জিওভা খেলা খেলি, আমরা ঘন্টার পর ঘন্টা ধরে নারী পুরুষ হাতাহাতি করি, কিন্তু আসল কাজ বীর্যপাত করা, সন্তান লাভ। ফ্লবেয়ারের উত্তেজনাকর, অনিত্তেজনাকর সকল অভিজ্ঞতাতেও আমরা পাই প্রাচ্যের সাথে যৌনতার গভীর সম্পর্ক। ফ্লবেয়ারই এতে প্রথম নন, বা তার মধ্যে তুলনামূলক কোনো বাড়াবাড়িও নেই, বরং প্রতিভার কারণে তিনি এ প্রবণতায় শিল্পিত মর্যাদা যুক্ত করেন। আসলে প্রাচ্য তাকে তার নিজের মানবিক ও কারিগরি সম্বলের উৎসে ফিরিয়ে দেয়। তা ফ্লবেয়ারের উপস্থিতিতে প্রতিক্রিয়া করে না। এর চলন্ত জীবনের সামনে দাঁড়িয়ে ফ্লবেয়ার লেইনের মতো প্রাচ্য থেকে বিচ্ছিন্নতা ও অক্ষমতা উপলব্ধি করেন, তেমনি অনুভব করেন এতে অংশগ্রহণকারী একজন হয়ে উঠতে তার অনিচ্ছায়ও। এটি ফ্লবেয়ারের অবিচ্ছিন্ন সমস্যা। ফ্লবেয়ারের সকল শিক্ষাই কাঠামোগত। যেমন বলেছেন মিশেল ফুকো, মঞ্চ সদৃশ গ্রন্থাগার সাধকের দৃষ্টির সামনে দিয়ে প্যারেড করে যাচ্ছে। বুদ্ধির অপরিমেয় শক্তি ও বুদ্ধিবৃত্তিক আত্মীকরণের ক্ষমতা থাকা সত্ত্বেও ফ্লবেয়ার প্রাচ্যে গিয়ে বোধ করেন, প্রথমত এতে অর্থাৎ প্রাচ্যে যত বেশি খুঁটিনাটির উপর নজর দেবে, সামগ্রিক মূর্তিটি একসাথে উপলব্ধির সম্ভাবনা তত কম। দ্বিতীয়ত জিনিসগুলো তাদের নিজ নিজ জায়গায় নিজেরাই পতিত হয়েছে। সাধারণ স্তরে এটি জ্ঞানতাত্ত্বিক সমস্যা। ভ্রমণের এক পর্যায়ে তিনি ভেবেও দেখেন কী ধরনের জ্ঞানতাত্ত্বিক সমস্যার উদ্ভব হতে পারে। একবার তিনিই মন্তব্য করেন, আত্মা ও রীতি ছাড়া মন প্রত্নতত্ত্বে হারিয়ে যেতে পারে। এ ধরনের চাপের প্রভাবে পৃথিবী পরিচালিত হবে কলেজের মতো। আইন হবে শিক্ষক, প্রত্যেকের থাকবে পেশাগত পোশাক। সংগঠিত জ্ঞান চর্চা, এর উৎপাদন ও পরিণতি সম্পর্কে অন্য যে কোনো ঔপন্যাসিকের তুলনায় বেশি সচেতন ছিলেন ফ্লবেয়ার। এ ধরনের উৎপাদনের পরিণতি পিকুশে ও বোভারের দুর্ভাগ্যে পরিষ্কার প্রতিফলিত হয়েছে। অতএব ওই সময় দ্বিবিধ স্রোত সামনে আসে। কেউ চাইলে সৃজনশীল প্রাণশক্তি ও রীতির সমন্বয়ে পৃথিবী নতুন করে গড়ে নিতে পারে, অথবা নৈর্ব্যক্তিক প্রাতিষ্ঠানিক নিয়ম মেনে অবিরামভাবে তার অনুলিপি প্রস্তুত করে যেতে পারে। উভয় ক্ষেত্রে এই কর্মকাঠামো বহাল থাকে যে প্রাচ্য এক দূরবর্তী পৃথিবী, আমাদের পশ্চিমের দৈনন্দিন ঘটনা, আবেগ, মূল্যবোধ থেকে তা ভিন্ন। ফ্লবেয়ার তার সকল উপন্যাসে প্রাচ্যকে ব্যবহার করেছেন অবাধ যৌন কল্পনার অনুষঙ্গে। ব্যভিচারের স্বাধীনতা ও প্রাচ্যের সম্পর্ক সেখানে পরিষ্কার। এখানে স্মরণ করা যেতে পারে যে 19 শতকের ইউরোপে যৌনতা উল্লেখযোগ্য মাত্রায় প্রাতিষ্ঠানিক কাঠামোয় বাঁধা পড়ে। ওখানে অবাধ যৌনতা বলে কিছু ছিল না। সমাজে যৌনতার সাথে জড়িয়ে ছিল একরাশ আইন, প্রথা, নৈতিক এমনকি রাজনৈতিক পরিস্থিতি। তাই প্রাচ্য হয়ে ওঠে সেই জায়গা যেখানে যে কেউ তার সব রকমের যৌন আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করতে পারে। 1800 সালের পর থেকে এমন একজন লেখক পাওয়া ভার যিনি প্রাচ্য সম্পর্কে লিখেছেন কিন্তু এ সুযোগটি গ্রহণ করেননি। ওখানে তারা যা খোঁজেন তা হলো নিজের অভিজ্ঞতা থেকে অন্যরকম যৌনতা। ক্রমে প্রাচ্যদেশীয় যৌনতা পরিণত হয় আদর্শ পণ্যে।
শতকের মাঝামাঝি থেকে ইংল্যান্ড এবং ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও সেই জ্ঞান সাধনার বিকাশ ঘটে যার ভয় করেছিলেন ফ্লবেয়ার। গবেষণা নিয়মিত চর্চায় পরিণত হয়, তথ্যের আদান প্রদান এবং সমস্যাসমূহ ও গবেষণার বিষয় ও ফলাফল সম্পর্কে ঐকমত্য দেখা দেয়। এর মধ্যে প্রাচ্যের দিকে বিশেষ মনোযোগ দেয় সাম্রাজ্যবাদী শক্তিগুলো। ভূমধ্য সাগরীয় এলাকায় ফ্রান্সের চেয়ে ব্রিটেনের আগ্রহ ছিল বেশি। তবে ভুললে চলবে না যে রাশিয়া 1868 সালে সমরখন্দ ও বোখারা দখল করে নেয়। প্রাচ্য পরিণত হয় সংখ্যালঘুর ইস্যুতে। প্রতিটি বৃহৎ শক্তি এক একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, ইহুদি, অর্থোডক্স, খ্রিস্টান, গ্রিক, দ্রুজ, আর্মেনীয়, কুর্দ প্রভৃতি স্বার্থরক্ষা ও প্রতিনিধিত্ব করার দাবি উত্থাপন করে। এমনকি এ সময় শতকের মধ্যভাগ পেরিয়ে রচিত সবচেয়ে নিরীহ দর্শন, বহু সংখ্যক ভ্রমণ কাহিনীও এই নবজাগ্রত গণমানুষের পরিণতিতে ভূমিকা রাখে। কিছু মার্কিন পর্যটক যেমন মার্ক টোয়েন ও হারম্যান মেলভিলও এতে অন্তর্ভুক্ত। বায়রন ও স্কটের মতো এ যুগের রোমান্টিক লেখকদের নির্দিষ্ট ও স্পষ্ট রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল নিকট প্রাচ্য সম্পর্কে। স্কটের ইতিহাস চেতনা তার তালিসমান ও কাউন্ট রবার্ট অফ প্যারিসকে যথাক্রমে ক্রুসেডার ফিলিস্তিন ও একাদশ শতকের বাইজেন্টাইন পটভূমিতে স্থাপন করে। এমনকি যিনি কখনো প্রাচ্য ভ্রমণ করেননি সেই জর্জ এলিয়টও এই প্রবণতা থেকে দূরে থাকতে পারেননি। ইংরেজিতে সাতোব্রা, ল্যামার্টিন, নেরভাল ও ফ্লবেয়ার এ চার ফরাসি লেখকের রচনার সমান্তরাল তুলনা নেই। ব্রিটিশদের মধ্যে কিং লেইকের ইয়োথেন 1884 সালে প্রকাশিত ও বার্টনের পার্সোনাল ন্যারেটিভ অফ এ পিলগ্রিমেজ টু মদিনা অ্যান্ড মক্কা 1855 সালে খুব বেশি ধারা বিবরণী ধরনের এবং দায়িত্বগত এক রৈখিক। কিং লেইক যে মনোভঙ্গি প্রকাশ করেছেন তা মতাদর্শের দ্বারা শাসিত। তবে বিস্ময়কর ব্যাপার হল প্রাচ্যে অর্জিত অভিজ্ঞতা তার প্রাক ধারণার ওপর কোনো প্রভাবই ফেলতে পারেনি। মরুভূমি পার হয়ে সুয়েজ যাওয়ার পথে তিনি লিখছেন, আমি এখানে এই আফ্রিকান মরুতে, এবং কেবল আমি, অন্য কেউ নয়, আমার জীবনের দায়বাহী। পূর্ববর্তী ল্যামার্টিনের মতো কিং লেইকও নিজের জাতির শ্রেষ্ঠত্ব কেন্দ্রিক আত্মশ্লাঘায় উদ্দীপ্ত। দুজনের মধ্যে পার্থক্য কেবল এইটুকু যে ইংরেজ ভদ্রলোকের দেশ প্রাচ্যের অন্যান্য অংশ দখলের দিকে ফ্রান্সের তুলনায় এক ধাপ এগিয়ে রয়েছে। এই বিষয়টি নিখুঁতভাবে উপলব্ধি করেছিলেন ফ্লবেয়ারও। অন্যান্যদের মতো গর্বিত ব্যক্তিত্বের কারণে কিং লেইকের মনোভঙ্গিও শেষ পর্যন্ত প্রাচ্যের ওপর তাদের জাতীয় ও গণমানুষের ইচ্ছার প্রতিফলনে পরিণত হয়। আমি পূর্বে উল্লেখ করেছি যে ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে বার্টনের কাজ একদিকে লেইন কর্তৃক উপস্থাপিত প্রাচ্যতাত্ত্বিক রীতি, অন্যদিকে ফরাসি রীতির মাঝ বরাবর একটি অবস্থান গ্রহণ করে। তার প্রাচ্য বিষয়ক বিবরণও তীর্থযাত্রার ঢঙে লেখা। একদল তেজোদ্দীপ্ত ভিক্টোরীয় পর্যটকের রচনা সম্পর্কিত আলোচনায় থমাস আসাদ সঠিকভাবেই বার্টনকে প্রথম স্থান দেন। আসাদ বিভিন্ন মনোভঙ্গি ও বোধবুদ্ধির লেখকের রচনার সাথে অস্টিন লেয়ার্ডের ডিসকভারি ইন দি রুইন্স অফ নিনেভা অ্যান্ড বেবিলন 1851 সালে প্রকাশিত, এলিয়ট ওয়ারবার্টনের দি ক্রিসেন্ট অ্যান্ড ক্রস 1844, রবার্ট কার্জনের ভিজিট টু দি মনেস্ট্রিজ অফ দি লেভান্থো 1849 এবং থ্যাকারির আকর্ষণীয় নোটস অফ এ জার্নি ফ্রম কর্নহিল টু গ্র্যান্ড কায়রো 1845ও অন্তর্ভুক্ত করেন। তবে বার্টনের বিষয়টি ব্যক্তি স্বাতন্ত্র্যের ইস্যুতে জটিলতর, কারণ তার লেখায় আমরা পাই ব্যক্তি স্বাতন্ত্র্য এবং প্রাচ্যের সাম্রাজ্যবাদী শক্তি ইউরোপের, বিশেষত ইংল্যান্ডের সাথে একাত্মতায় উদ্দীপ্ত তার জাতীয়তাবাদী বোধের সংঘাতের চিহ্ন। আসাদ সংবেদনশীল আলোচনায় দেখিয়েছেন বার্টন আসলে সাম্রাজ্যবাদী, আরবদের সাথে তার সহানুভূতিশীল একাত্মতা সত্ত্বেও। অতএব সমস্যাটি শেষ পর্যন্ত প্রাচ্যতাত্ত্বিক জ্ঞানের সমস্যায় স্পষ্ট সীমাবদ্ধ হয়ে যায়। এ কারণে বার্টনের প্রাচ্যতত্ত্বের পর্যবেক্ষণ দিয়েই 19 শতকের অধিকাংশ সময় জুড়ে সংগঠিত প্রাচ্যতাত্ত্বিক গঠন ও পুনর্গঠন সম্পর্কিত আলোচনা শেষ করা উচিত। ভ্রমণকারী হিসাবে বার্টন নিজেকে প্রাচ্যদেশীয় বানিয়ে নিয়েছিলেন। তিনি যে কেবল অনর্গল আরবি বলতে পারতেন তাই নয়, ইসলামের অন্তঃস্থলেও প্রবেশ করতে সক্ষম হন এবং ভারতীয় মুসলিম ডাক্তারের ছদ্মবেশে মক্কায় তীর্থযাত্রা সম্পন্ন করেন। তবে বার্টনের চরিত্রের একটি অসাধারণ বৈশিষ্ট্য এই যে তিনি জানতেন প্রাচ্য, বিশেষত ইসলাম, তথ্য, আচরণ ও বিশ্বাসের সমাহারে এক পদ্ধতি। সুতরাং একজন প্রাচ্যদেশীয়
বা একজন মুসলমানকে নির্দিষ্ট কিছু বিষয় নির্দিষ্ট উপায় অবহিত থাকতে হয় এবং এগুলো সংশ্লিষ্ট সমাজের পরিস্থিতির পটভূমিতে ইতিহাস, ভূগোল ও সামাজিক উন্নয়নের ওপর নির্ভরশীল। তাই আমরা দেখি প্রাচ্যে বাস করে সরাসরি তাকে দেখে সেই সমাজের একজন রূপে আবির্ভূত হয়ে অর্জন করা জ্ঞানের সহায়তায় যে সাধারণীকরণ করেছেন বার্টন, তা অন্য কোনো লেখকের বেলায় দেখা যায় না। যেমন আরবদের জন্য কায়েফের ধারণার ওপর রচনাংশ বা প্রাচ্যদেশীয় মানসিকতার সাথে শিক্ষা কতটা খাপ খাবে তার আলোচনায়, যা পরিষ্কারভাবে ম্যাকলের সরল শিক্ষানীতির জবাব। তার পিলগ্রিমেজ বা অ্যারাবিয়ান নাইটসের অনুবাদের বেলায় এবং টার্মিনাল এসের ক্ষেত্রে প্রতিটি টিকায় ধরা পড়েছে একদা কলঙ্কজনক পদ্ধতির প্রাচ্যতাত্ত্বিক জ্ঞানের ওপর তার অসাধারণ দখলের উল্লাস। প্রাচ্যের ব্যাপারে প্রতিটি জিনিসই আমাদের নিকট উপস্থাপন করা হয়েছে বার্টনের জ্ঞানগর্ভ হস্তক্ষেপের পর। তাই বার্টন যখন আমাদের বলেন মিশর এক ধনাগার বিজয়ের জন্যে, অর্থাৎ এটি ইউরোপের উচ্চাকাঙ্ক্ষার সামনে প্রাচ্যের বাড়িয়ে দেওয়া সবচেয়ে প্রলুব্ধকর পুরস্কার, তখন আমরা উপলব্ধি করতে পারি প্রাচ্যতাত্ত্বিক জ্ঞানের এক গুরু প্রাচ্যকে দখলের ইউরোপীয় উচ্চাকাঙ্ক্ষায় কীভাবে তথ্য ও মদত সরবরাহ করেন। বার্টনের দুই স্বর অবশেষে এক হয়ে প্রাচ্যতাত্ত্বিক কাম সাম্রাজ্যবাদী প্রতিনিধির কণ্ঠে পরিণত হয়, যেমন ঘটে টি.ই. লরেন্স, এডওয়ার্ড হেনরি পালমার, ডি.জি. হোগার্ট, গাট্রুড বেল, রোনাল্ড স্টর্স, সেন্ট জন ফিলবি এবং উইলিয়াম গিফোর্ড পালগ্রেভেন্ড বেলায়। জীবন ও জ্ঞানের বিভিন্ন প্রদেশে পুনঃপ্রতিষ্ঠা, পুনর্গঠন ও পুনরায় আলোকিত করার যে প্রয়াস দেখা দেয় 19 শতকের জ্ঞানচর্চার ইতিহাসে, তাতে অন্যান্য রোমান্টিক বিষয়ের মতো প্রাচ্যতত্ত্বও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোমান্টিকতায় উদ্দীপ্ত পর্যবেক্ষণ পদ্ধতি থেকে তা হয়ে ওঠে ফ্রবেয়ারের ভাষায় নীতিশাসিত শিক্ষা পদ্ধতি। কেবল তাই নয়, বার্টনের মতো দুর্ধর্ষ শ্রেণীর ব্যক্তিদেরও তার সাম্রাজ্যবাদের নথি লেখকে সংকুচিত করে আনে। প্রাচ্য আর স্থান থাকে না, পরিণত হয় প্রকৃত পণ্ডিতি মতাদর্শের শাসনাধীন এক উপনিবেশ, সম্ভাবনাময় সাম্রাজ্যবাদী শক্তিতে। রেনান, সেসি ও লেইনের মতো আদি প্রাচ্যতাত্ত্বিক লেখকদের দায়িত্ব ছিল একই সাথে তাদের রচনা ও প্রাচ্যকে দৃশ্যের যোগান দেয়া। এর পরবর্তী পর্যায়ে প্রাচ্যতাত্ত্বিকরা কেবল দৃশ্যকেই আঁকড়ে ধরেন। আরও পরে যখন দৃশ্য ব্যবস্থাপনার প্রয়োজন দেখা দেয়, তখন বোঝা যায় এ কাজে ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠান ও সরকার অনেক বেশি উপযোগী। এই হল 19 শতকীয় প্রাচ্যতত্ত্বের অবদান, যার উত্তরাধিকার গ্রহণ করেছে 20 শতকের প্রাচ্যতত্ত্ব। আমরা এখন খুঁজে দেখব ঠিক কোন উপায়ে 20 শতকের প্রাচ্যতত্ত্ব 1880 সাল থেকে পশ্চিম কর্তৃক প্রাচ্য দখলের দীর্ঘ প্রক্রিয়ার সূচনা থেকে সফলতার সাথে জ্ঞান ও স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করে। সংক্ষেপে, কীভাবে প্রাচ্যতত্ত্ব পৌনঃপুনিক আত্ম অনুকরণের মধ্যে দিয়ে গ্রহণ করে কাঠামোবদ্ধ রূপ।